প্রাচীন বিশ্বে জ্ঞান আর স্থাপত্য নিয়ে রীতিমতো যুদ্ধই চলত। আর সেই যুদ্ধের ময়দানে ছিল দুই কিংবদন্তি। একদিকে নালন্দা, যাকে বলা যায় জ্ঞানের মহাসাগর, আর অন্যদিকে পাহাড়পুর, স্থাপত্যের এক জীবন্ত মহাকাব্য। চলুন আজ আমরা এই দুই মহাবিহারের ঐতিহাসিক লড়াইটা একবার দেখে আসি। তো প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা। কে সেরা ছিল, জ্ঞানের দিক থেকে নালন্দা নাকি স্থাপত্যের দিক থেকে পাহাড়পুর? বিশালতা বনাম শিল্প, কোনটা এগিয়ে থাকবে? চলুন না ইতিহাসের গভীরে একটা ডুব দিয়ে দেখি আসল বিজয়ীটা কে। তো লড়াইটা মূলত বিশালতার সাথে স্থাপত্যের। একদিকে আছে নালন্দার সেই বিশাল জ্ঞানভাণ্ডার, আর ঠিক তার বিপরীতে পাহাড়পুরের ওই অবিশ্বাস্য ডিজাইন। আচ্ছা চলুন তাহলে প্রথমে নালন্দা দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। তো আমাদের প্রথম প্রতিযোগী নালন্দা, একে কিন্তু এমনি এমনি প্রাচীন বিশ্বের মস্তিষ্ক বলা হতো না। এর পেছনে কারণটা হলো, এটা ছিল এমন একটা জায়গা যা নিজের জ্ঞানের আলো দিয়ে বলতে গেলে পুরো বিশ্বকেই পথ দেখাত। শুধু একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা, যখন পৃথিবীর বেশিরভাগটাই বলতে গেলে অন্ধকারে ডুবে আছে। ঠিক সেই সময়ে ভারতে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক আবাসিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটাই ছিল নালন্দা। এর সাইজটা একবার কল্পনা করুন, ১০,০০০ ছাত্র, আর তাদের পড়ানোর জন্য ২,০০০ শিক্ষক। আজকের দিনে অনেক বড় বড় ইউনিভার্সিটির থেকেও বিশাল। এটা আসলে শুধু একটা ইউনিভার্সিটি ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই একটা জ্ঞানের শহর। নালন্দার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে এর ডাক পৌঁছে গিয়েছিল পৃথিবীর আনাচে কানাচে। ভাবা যায়, সেই যুগে দুর্গম পথ পেরিয়ে চীন, জাপান, কোরিয়া, এমনকি মধ্য এশিয়া থেকেও মানুষ আসত এখানে জ্ঞান লাভের জন্য। প্রাচীন বিশ্বের সত্যিকারের একটা গ্লোবাল ভিলেজ ছিল এই নালন্দা। আর নালন্দার একদম প্রাণকেন্দ্র হাঁস ছিল এর লাইব্রেরিটা, নাম ধর্মগঞ্জ। একটা না, তিনটে বিশাল বিল্ডিং জুড়ে ছিল লক্ষ লক্ষ হাতে লেখা বই। কি দুঃখজনক, যখন এটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়, বলা হয় সে আগুন নাকি কয়েক মাস ধরে জ্বলেছিল। মানব ইতিহাসের জন্য যে এটা কী পরিমাণ ক্ষতি, তা হয়তো আমরা কোনোদিনও বুঝতে পারব না। আর মজার ব্যাপার হলো, এখানে কিন্তু শুধু বৌদ্ধ ধর্মগ্রন্থই পড়ানো হতো না, পড়ানো হতো গণিত, যেখানে শূন্যের ব্যবহার শেখানো হতো, ছিল আয়ুর্বেদের মতো মেডিকেল সায়েন্স, ছিল লজিক বা তর্কশাস্ত্র, আজকের দিনের ডিবেটের মতো আর কি। এমনকি অ্যাস্ট্রোনমি নিয়েও পড়াশোনা হতো। এক কথায় জ্ঞানের একটা আস্ত মহাবিশ্ব। আচ্ছা, নালন্দার কথা তো অনেক হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় প্রতিযোগীর দিকে নজর দেয়া যাক। পাহাড়পুর, বাংলার এক অসাধারণ স্থাপত্য বিষয়। ওই যে বললাম, নালন্দা যদি হয় মস্তিষ্ক, তাহলে পাহাড়পুরকে বলতেই হবে শিল্পকলার এক জীবন্ত মহাকাব্য। এটা ছিল পাল রাজাদের অন্যতম সেরা একটা সৃষ্টি। দেখুন, নালন্দা যেমন ছিল অনেকগুলো ছোট ছোট বিহারের একটা কালেকশন, পাহাড়পুর কিন্তু তেমন না। এটা ছিল হিমালয়ের দক্ষিণে একটাই, সিঙ্গেল বিশাল একটা বৌদ্ধ স্থাপনা। একটাই স্ট্রাকচার, কিন্তু কি বিশাল আর অখণ্ড। পাহাড়পুরের আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়েছিল এর ডিজাইনে। এটা ছিল একটা ক্রুশাকার প্ল্যান, ক্রসের মতো দেখতে। ঠিক মাঝখানে একটা উঁচু মন্দির, আর তার চারদিকে বেরিয়ে গেছে ৪টে শাখা। এই যে জ্যামিতিক ডিজাইনটা, এটা সেই সময়ের জন্য এতটাই নতুন ছিল যে স্থাপত্যের জগতে রীতিমতো একটা বিপ্লব এনে দিয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, পাহাড়পুরের এই ইউনিক ডিজাইনটা কিন্তু শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না, এটা একটা ট্রেন্ড সেটার হয়ে উঠেছিল। এর প্রভাব এতটাই ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার আর্কিটেকচারকেই আমূল বদলে দিয়েছিল। যদি এর সবচেয়ে বড় প্রমাণ দেখতে চান, তাহলে সোজা চলে যেতে হবে ইন্দোনেশিয়ায়। সেখানকার বিশ্ববিখ্যাত বড়বুদুর মন্দির। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরগুলোর একটা। আর এর ডিজাইনের মূল অনুপ্রেরণা এসেছিল কোথা থেকে জানেন? আমাদের এই পাহাড়পুর থেকে। একবার ভাবুন তো, বাংলার মাটি থেকে তৈরি হওয়া একটা ডিজাইন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। পাহাড়পুর তো শুধু ইট পাথরের একটা কাঠামো ছিল না, এটা ছিল একটা আস্ত আর্ট গ্যালারি। এর দেয়ালে লাগানো ছিল হাজার হাজার টেরাকোটা বা পোড়ামাটির ফলক। আর এই ফলকগুলোতে কি ছিল না? দেবদেবী, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, পশু পাখি, এক কথায় বলতে গেলে প্রাচীন বাংলার একটা জীবন্ত অ্যালবাম ছিল এটা। তো আমরা দুই প্রতিযোগীর কথাই তো শুনলাম, একদিকে নালন্দার জ্ঞান, অন্যদিকে পাহাড়পুরের স্থাপত্য। এবার তাহলে সময় হয়েছে এদেরকে মুখামুখি দাঁড় করানোর। চলুন একটা সরাসরি তুলনামূলক বিশ্লেষণে দেখা যাক কে কোথায় দাঁড়িয়ে। চলুন এই টেবিলটার দিকে একবার তাকাই। দেখুন, তৈরির দিক থেকে নালন্দা কিন্তু প্রায় ৩০০ বছরের বড়, আর ছাত্র সংখ্যার দিক থেকেও নালন্দা অনেক এগিয়ে, ১০,০০০, আর পাহাড়পুরে মাত্র ১,০০০-২,১। কিন্তু আর্কিটেকচারের খেলায় দেখুন, পাহাড়পুরই কিন্তু এগিয়ে, কারণ এর ওই ইউনিক ডিজাইনটা ছিল একটা গেম চেঞ্জার। নালন্দার আসল শক্তি ছিল এর লাইব্রেরি আর থিওরিটিক্যাল জ্ঞান,
আর পাহাড়পুরের শক্তি ছিল এর ডিজাইন আর তিব্বতের সাথে কানেকশনটা। দুজনের প্রভাবও কিন্তু ছিল দুই দিকে। নালন্দা জ্ঞান ছড়িয়েছে পূর্ব এশিয়ায়, আর পাহাড়পুর তার স্থাপত্য ছড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। তো সব তথ্য এখন আমাদের সামনে। তাহলে চূড়ান্ত প্রশ্নটা আবারও আসছে, কে সেরা, বিশালতা নাকি শৈল্পিকতা, জ্ঞান নাকি স্থাপত্য? চলুন এবার ফাইনাল ভার্ডিক্টটা দেওয়া যাক। দেখুন, যদি আমরা বিচার করি পড়াশোনার গভীরতা, জ্ঞানের বিশালতা আর আন্তর্জাতিক খ্যাতি দিয়ে, তাহলে বিজয়ী কিন্তু একদম পরিষ্কার নালন্দা। এটাকে বলা যেতে পারে প্রাচীন বিশ্বের হার্ভার্ড বা অক্সফোর্ড, যেখানে পড়ার স্বপ্ন দেখত সারা পৃথিবীর পণ্ডিতরা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যখনই আমরা আর্কিটেকচারের ইনোভেশন মানে নতুনত্ব, শৈল্পিক প্রভাব আর ইঞ্জিনিয়ারিংয়ের দিকটা দেখব, তখন কিন্তু বিজয়ী হবে পাহাড়পুর। এর ডিজাইনটা ছিল সময়ের থেকে অনেক এগিয়ে, আর এর প্রভাব ছিল বিশ্বজোড়া। তাহলে আসল বিজয়ীকে? সত্যি কথা বলতে কি এই লড়াইয়ের কোনো একজন বিজয়ী বেছে নেওয়াটা প্রায় অসম্ভব। বরং বলা যায় নালন্দা ছিল প্রাচীন বিশ্বের মস্তিষ্ক, জ্ঞানের আসল কেন্দ্র, আর পাহাড়পুর ছিল বাংলার হৃদয়, এর শিল্প আর স্থাপত্যের গর্ব। এরা আসলে একে অপরের প্রতিযোগী নয়, এরা হলো আমাদের গৌরবময় ইতিহাসের দুটো জ্বলজ্বলে নক্ষত্র। আর এই দুটোকেই নিয়ে আমাদের সবার গর্ব করা উচিত।